গল্পতরু চ্যানেলে আপনাদের সাথে আছি আমি রাজ। পড়ছিলাম হুমায়ুন আহমেদের উপন্যাস উড়ালপঙ্খী। পড়ছি এর দ্বিতীয় পর্ব। মুহিবের বাবা শামসুদ্দিন সাহেব পল্লবীতে থাকেন। 2 কামরার ঘর, পেছনে বারান্দা আছে, টিনের ছাপড়া দিয়ে বারান্দা ঢাকা। সেখানেই রান্নার ব্যবস্থা, গ্যাসের কারবার নেই, রাতে হয় কেরোসিনের চুলায়। সেটা শামসুদ্দিন সাহেবের জন্য কোনো ব্যাপার না, তিনি একা মানুষ। বিশাল বাড়ি দিয়ে তিনি কি করবেন? তার দরকার ঘুমাবার জন্য একটি জায়গা, মাথার উপর ফ্যান। তিনি গরম একেবারেই সহ্য করতে পারেন না, শীতের সময়ও ফ্যান ছেড়ে রাখতে হয়। তার জন্য সবচেয়ে সুবিধা হতো যদি 1 কামরার একটা ঘর হতো। ঘরের এক কোণায় রান্নার ব্যবস্থা থাকবে, টুক করে পানি গরম করে 1 কাপ চা খেয়ে ফেলা, 1 মুঠ চাল 1 মুঠ ডাল দিয়ে খিচুড়ি, রান্নার শেষ পর্যায়ে চায়ের চামচে 1 চামচ ঘি, ব্যাস ফুরিয়ে গেল। 1 কামরার একটা ঘরই তার জন্য যথেষ্ট ছিল। এখন যে বাড়িতে আছেন সেটাও খারাপ না, ফ্ল্যাট বাড়ি না, আলাদা বাড়ি, মাথার উপর টিনের ছাদ। রাতে টিনের চালে যখন বৃষ্টি হয় অদ্ভুত ভালো লাগে। জীবনের শেষ দিন পর্যন্ত এই বাড়িতে থাকতে পারলে খারাপ হতো না। সেটা সম্ভব হচ্ছে না, বাড়ি ছেড়ে দিতে হবে। খুপড়ি খুপড়ি টিনের বাড়ি সব উঠে যাচ্ছে। বিশাল অ্যাপার্টমেন্ট কমপ্লেক্স হবে, লিফট থাকবে, আলাদা জেনারেটর থাকবে। সব ভাড়াটেদের বাড়ি ছাড়ার নোটিশ দেওয়া হয়েছে। বাড়ি ছাড়ার শেষ সময়ও পার হয়ে গেছে, বেশিরভাগই চলে গেছে। শামসুদ্দিন সাহেব যেতে পারেননি। তিনি বাড়ি খুঁজে পাচ্ছেন না। বৃদ্ধদের কেউ বাড়ি ভাড়া দিতে চায় না। বাড়িওয়ালা চোখ বড় বড় করে বলে, একা থাকবেন? আপনার ফ্যামিলি মেম্বাররা কোথায়? তারা ঢাকায়, তাদের সাথে আমার ঠিক অ্যাডজাস্টমেন্ট হয় না বলে আমি আলাদা থাকি। অ্যাডজাস্টমেন্ট হয় না কেন? শামসুদ্দিন সাহেব ধাঁধায় পড়ে যান। কি জবাব দেবেন বুঝতে পারেন না। অ্যাডজাস্টমেন্ট কেন হয় না এটা তার ব্যক্তিগত ব্যাপার, এটা নিয়ে বাড়িওয়ালার সঙ্গে আলাপ করার কিছু নেই। ব্যাপারটা পুরোপুরি ব্যাখ্যা না করলে বাড়ি পাওয়া যাবে না, বাড়িওয়ালাকে সন্তুষ্ট করতে হবে। আপনি করেন কি? মানে আপনার সোর্স অফ ইনকাম কি? কোচিং সেন্টারে পড়াই। কি পড়ান? ইংরেজি পড়াই। আমি একটা বেসরকারি কলেজের ইংরেজির শিক্ষক ছিলাম, রিটায়ার করেছি। আপনি যে একা থাকবেন, অসুখ বিসুখ হলে আপনাকে দেখবে কে? মেজাজ খারাপ হবার মতো প্রশ্ন। আমাকে কে দেখবে সেটা আমার ব্যাপার, তোমার মাসে মাসে ভাড়া পেলেই তো হলো। বাড়িওয়ালাকে এই ধরনের কথা বলা যায় না। বাড়ি ভাড়া নেবার আগে বাড়িওয়ালার মন জুগিয়ে কথা বলতে হয়। স্রোতের পাঙ্গাস হতে হয়। স্রোত যেদিকে পাঙ্গাস মাছ সেদিকে। বাড়িওয়ালা স্রোত, ভাড়াটে পাঙ্গাস। শামসুদ্দিন সাহেব যথেষ্টই ঝামেলায় পড়েছেন। কেউ তাকে বাড়ি ভাড়া দেবে এরকম মনে হচ্ছে না। শেষ পর্যন্ত হয়তো সস্তা ধরনের কোনো হোটেলে মাসকাবারি বন্দোবস্তে যেতে হবে। এটাও খারাপ না। হোটেলে থাকা মানেই লোকজনের মধ্যে থাকা, বয় বাবুর্চির আনাগোনার মধ্যে থাকা। কোথাও টেলিফোনের দরকার পড়ল, ম্যানেজারের অফিস থেকে টেলিফোন। শরীরও এখন ভালো যাচ্ছে না, কথা নেই বার্তা নেই, হুট করে রাত দুপুরে 102 103 জ্বর। এ ধরনের পরিস্থিতিতে বয়কে খবর দিলে মাথায় এসে পানি ঢালবে, 5-10 টাকা বকশিস ধরিয়ে দিলেই হলো। তিনি হোটেল খোঁজা এখনো শুরু করেননি। রোজই ভাবেন আগামীকাল থেকে শুরু হবে। ইত্তেফাক পত্রিকায় 600 টাকা খরচ করে একটা বিজ্ঞাপন দিয়েছেন। তাতে কিছু হয় কিনা সেটা দেখে জোরে সোরে হোটেল ঘর খোঁজা শুরু করবেন। ইত্তেফাকের বিজ্ঞাপনটা এরকম: লজিং চাই, ইংরেজি ভাষা ও সাহিত্যের অবসরপ্রাপ্ত শিক্ষক, থাকা খাওয়ার বিনিময়ে লজিং চাই। এখনো কোনো জবাব আসেনি। ঢাকা শহরের লোকজন ছেলে মেয়েদের প্রাইভেট পড়ানোর ব্যাপারে আগ্রহী, তবে ঘরে টিচার রাখতে আগ্রহী না। ঘরে লজিং রাখার ব্যাপার মনে হয় ঢাকা শহরের লোকজন ভুলে গেছে। লজিং শব্দটা এসেছে লজ থেকে। তাড়াতাড়ি কোনো একটা লজিংয়ের ব্যবস্থা হলে ভালো হয়, কারণ কোচিং সেন্টারে কিছু সমস্যা হয়েছে। কোচিং সেন্টারের মালিক চ্যাংড়া এক ছেলে। মাসখানেক আগে তাকে ডেকে নিয়ে মুখ চোখ কুঁচকে বলল, শামসুদ্দিন সাহেব, আপনি দাড়ি রেখেছেন কেন? এখন তো আপনাকে দেখে মনে হয় মাদ্রাসার শিক্ষক। ছাত্রদের পড়াবেন ইংরেজি, গেটআপে স্মার্টনেস থাকবে। মুখ ভর্তি যদি মাওলানার মতো দাড়ি থাকে তাহলে চলবে কিভাবে? আজ দাড়ি রেখেছেন, পরশু থেকে ধরবেন লম্বা আচকান, তারপর চোখে দেবেন সুরমা।
কয়েকদিন পরে মাথায় বেতের গোল টুপি। ভাই, আমরা তো ব্যবসা করতে এসেছি, আমাদের শো থাকতে হবে। থাকতে হবে না? শামসুদ্দিন বললেন, জি, থাকতে হবে। ব্যক্তিগতভাবে আপনি যত ইচ্ছা ধর্মকর্ম করেন, আমার কোনো সমস্যা নাই। আমি নিজেও ৫ ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করি। ২ বছর আগে ওমরা হজ করে এসেছি। বুঝতে পারছেন কি বলার চেষ্টা করছি? কিছু না বুঝেই শামসুদ্দিন সাহেব বললেন, জি, বুঝতে পারছি। আপনার বয়সও হয়েছে। আপনি লোডও ঠিকমতো নিতে পারছেন না। আমার দরকার এনার্জেটিক লোক। বুঝতে পারছেন? জি, বুঝতে পারছি। আপনার টিচিং অ্যাবিলিটি নিয়ে আমার কোনো কমপ্লেইন নেই। আমি শুনেছি আপনি ভালো শিক্ষক। কিন্তু বয়সের ব্যাপারটা মাথার মধ্যে রাখতে হবে। শামসুদ্দিন সাহেব বেশ কয়েকবার মাথা নেড়ে বললেন, জি, জি। এইসব লক্ষণ ভালো লক্ষণ না। তার ধারণা তিনি যে কোনো একদিন শুনবেন তার চাকরি শেষ। তখন ভালো ঝামেলায় পড়ে যেতে হবে। কি ঝামেলা, সেসব নিয়ে আগে ভাগে চিন্তা করতে ভালো লাগে না। রাতে ঘুম ভেঙে গেলে তিনি খুব চেষ্টা করেন সমস্যা নিয়ে চিন্তা না করতে। খুবই আশ্চর্যের কথা, তিনি এ ব্যাপারে সফল। ঘণ্টার পর ঘণ্টা তিনি জেগে থাকেন। মাথায় কোনো চিন্তা নেই, ফাঁকা মাথা। যখন বৃষ্টি হচ্ছে, বৃষ্টির শব্দ শুনছেন। অক্সফোর্ড ডিকশনারিতে লজের শব্দ সম্পর্কে বলা হয়েছে, এ স্মল হাউস ইন এ কান্ট্রি হোয়ার পিপল স্টে when they want to take part in some types of outdoor sport. গতরাতে শামসুদ্দিন সাহেবের ঘুম ভালো হয়নি। শরীর খুব খারাপ লাগছিল বলে ৯টা বাজার আগেই শুয়ে পড়েছিলেন। রাত ১১টার দিকে ঝুম বৃষ্টির শব্দে ঘুম ভেঙে গেল। তারপর আর ঘুম আসে না, মাথায় যন্ত্রণা, বমি বমি ভাব, শরীরে ব্যথা। বিছানায় শুয়ে আরাম পাচ্ছেন না। কাত হয়ে শুলে মনে হয় চিত হয়ে থাকলে ভালো লাগত। চিত হয়ে থাকলে মনে হয় আগে যেভাবে শুয়েছিলেন সেটাই ভালো ছিল। কপালে হাত দিয়ে কোনো জ্বর টের পাওয়া যাচ্ছে না। তারপরেও কৌতূহলবশত থার্মোমিটার দিয়ে জ্বর দেখলেন, ১০২-এর সামান্য বেশি। শিশু এবং বৃদ্ধদের জন্যে ১০২ খুব বেশি জ্বর না। ১০৩-এর উপর উঠলে মাথায় পানি ঢালার চিন্তা করতে হয়। তার জ্বর যদি আরও বাড়ে তাহলে বাথরুমে ঢুকে কল ছেড়ে বসে থাকলেই হবে। মানুষের সকল অবস্থার জন্য তৈরি থাকতে হয়। এই ধরনের উচ্চ শ্রেণীর ভাব চিন্তা করে তিনি সময় কাটাতে লাগলেন। মাঝে মাঝে চোখ বন্ধ হয়ে আসছে। তখন মনে হচ্ছে তিনি মহিষের গাড়িতে শুয়ে আছেন। গাড়ি একবার এদিকে হেলে যাচ্ছে, আরেকবার ওদিকে হেলছে। মহিষের গায়ের বোটকা গন্ধ তখন নাকে লাগছে। শেষ রাতে জ্বর আরও বাড়ল। থার্মোমিটার পারদ টিনের ঘর ছাড়িয়ে কিছু দূর উঠে গেল। তিনি বুঝতে পারছেন তার উচিত বাথরুমে ঢুকে কল ছেড়ে দেয়া। কিন্তু বিছানা ছেড়ে উঠে দাঁড়ানোর মতো শারীরিক জোরও তিনি পাচ্ছেন না। তিনি জেগে আছেন। জাগ্রত অবস্থাতেই তার মনে হচ্ছে মহিষের গাড়িতে শুকনা খড়ের বিছানায় তিনি শুয়ে আছেন। খানাখন্দে পড়ে গাড়িও ঝাঁকাচ্ছে। তিনি সারা শরীরে সেই ঝাঁকুনি অনুভব করছেন। সকাল ১১টার দিকে মুহিব তার বাবাকে দেখতে এলো। বাড়ির চারপাশে পানি থই থই করছে। আরেকটু পানি বাড়লেই ঘরে পানি ঢুকে যাবে। পানি ভেঙে ঘরে ঢুকতে গিয়ে প্যান্ট জুতা কাদায় মাখামাখি। শামসুদ্দিন সাহেব ছেলের দিকে তাকিয়ে আনন্দিত গলায় বললেন, বাথরুমে ঢুকে সাবান ডলা দিয়ে পা ধুয়ে ফেল। তাকের উপর সাবান আছে। ভেজা প্যান্ট খুলে একটা লুঙ্গি পরে নে। আমার ধোয়া লুঙ্গি আছে। মহিব বলল, বাবা, তোমার শরীর খারাপ? রাতে সামান্য জ্বরের মতো এসেছিল। এখন শরীর ফিট, হালকা ফুরফুরে লাগছে। কিছুক্ষণ আগেই তার খুবই খারাপ লাগছিল। বিছানা থেকে নামতে ইচ্ছা করছিল না। ছেলেকে দেখার পর থেকে সত্যি সত্যি ভালো লাগছে। মাথায় চাপ দিয়ে যে যন্ত্রণাটা বসেছিল সেটাও নেই। শরীরে এখন সত্যি সত্যি ফুরফুরে ভাব চলে এসেছে। ছেলের সঙ্গে মুখোমুখি বসে গল্প করবেন, ভাবতেই ভালো লাগছে। ভালো লাগাটা এত তীব্র যে বুকে সামান্য ব্যথা বোধও করছেন। তার এই ছেলেটা মাঝে মধ্যে তাকে দেখতে আসে। সহজ স্বাভাবিক ভঙ্গিতে কথাবার্তা বলে। ছেলেটা যখন আসে তখন তার মনে হয় বেঁচে থাকা যথেষ্টই আনন্দের ব্যাপার এবং তার নিজের জীবনে কোনোই সমস্যা নেই। কোনো একটা কাজে সংসারের বাইরে বাস করছেন। কাজ শেষ হলেই সংসারে ফিরবেন। মুহিব, নাশতা খেয়ে এসেছিস? মুহিব বাথরুম থেকে বলল, হুম। চা খাবি? চা বানাবো? হুম। বাড়ির খবর সব ভালো তো? হুম। শামসুদ্দিন সাহেব হেসে ফেললেন। হু হু করে কথা বলা মুহিবের শৈশবের অভ্যাস। ১-১.৫ বছর বয়সে বাচ্চারা কথা বলা শেখে।
একবার বলা শুরু করলে অতি দ্রুত লম্বা লম্বা বাক্য তৈরি শুরু হয়। মুহিবের বেলায় উল্টাটা হয়েছিল। ১.৫ বছর বয়স পর্যন্ত সে শুধু হুঁ বলত, আর কিছু না, শুধুই হুঁ। কেমন আছো গো বাবা? হুম। পানি খাবে? হুম। নাম কি তোমার বাবা? হুম। ওরে সোনা, হুঁ ছাড়া তুমি আর কিছু বলতে পারো না? হুম। শামসুদ্দিন তার ছোট ছেলের নাম দিয়েছিলেন হুঁ বাবা। শৈশবের অনেক অভ্যাসের মতো হুঁ বলা অভ্যাস মুহিবের বেলায় স্থায়ী হয়নি। তবে শামসুদ্দিন লক্ষ্য করেছেন, মুহিব যখন অন্যমনস্ক থাকে তখন তার হুঁ বলা অভ্যাস ফিরে আসে। তখন যে প্রশ্নই করেন, মুহিব জবাব দেয় হুঁ দিয়ে। মুহিব, তোর চাকরি বাকরি কিছু হয়েছে? মুহিব জবাব দিল না। শামসুদ্দিন বাথরুম থেকে পানি ঢালার শব্দ পেলেন। তার মন সামান্য খারাপ হলো। ছেলেকে এই প্রশ্ন করা ঠিক হয়নি। চাকরি পেলে সে নিজেই এসে হাসি মুখে বলতো, বেচারার সমস্যার সমাধান কিছু হচ্ছে না। এই সময় সমস্যার কথা মনে করিয়ে দেয়া অন্যায় একটা কাজ। তিনি সবসময় ভাবেন, এই কাজ কখনো করবেন না। চাকরির কথা জিজ্ঞেস করে ছেলেকে লজ্জা দেবেন না। অথচ প্রতিবারই প্রশ্নটা করেন। মুহিব বাথরুম থেকে বের হয়েছে। সে যে শুধু হাত পা ধুয়েছে তা না, মাথায়ও পানি দিয়েছে। চুল বেয়ে পানি পড়ছে। শামসুদ্দিন ছেলের দিকে তাকিয়ে খুশি খুশি গলায় বললেন, কাছে আয়, মাথা মুছিয়ে দিই। মুহিব আপত্তি করল না। বাবার কাছে এগিয়ে গেল। শামসুদ্দিন নিচু গলায় বললেন, চাকরি হচ্ছে কি হচ্ছে না এ নিয়ে চিন্তা করে মাথা খারাপ করবি না। যখন হবার হবে, ভাগ্যে যা থাকার তাই হয়। মুহিব বলল, তুমি কি নতুন বাড়ি খুঁজে পেয়েছ? এই বাড়ি ছেড়ে দিতে হবে বলেছিলে। শামসুদ্দিন সাহেবের আবার খানিকটা মন খারাপ হলো। ছেলে তাকে নিয়ে দুশ্চিন্তা করছে। বেচারার নিজের ঝামেলারই কোনো পারাপার নেই। তাকে ভাবতে হচ্ছে অন্যের ঝামেলা নিয়ে। শামসুদ্দিন সাহেব মিথ্যা করে বললেন, এখনো খোঁজা শুরু করি নাই। তাছাড়া লোকজনদের বলা আছে, খুঁজতেও হবে না। তাছাড়া আমি একা মানুষ, আমার কিছু লাগবেও না। একা মানুষের জন্য কিছু লাগে না। কথায় আছে, ভোজনং যত্র তত্র শয়নং হট্ট মসজিদ। মুহিব বলল, কথাটা হবে হট্ট মন্দির। তুমি মসজিদ বলছো কেন? এখানে মন্দির পাবো কোথায়? আর যদি পাইও, ওরা কি মন্দিরে আমাকে ঘুমাতে দিবে? তুমি কি আজকাল ধর্মকর্ম করছো? দাড়ি দেখে বলছিস? ফজর নামাজ আর মাগরিবের নামাজটা পড়ার চেষ্টা করি। মুহিব হঠাৎ বলে বসল, বাবা, তুমি কি খুব কষ্টে আছো? কথাটা মুহিব খুব স্বাভাবিকভাবে বলল, কিন্তু শামসুদ্দিনের চোখে সঙ্গে সঙ্গে পানি এসে গেল। গলা ভারী হয়ে গেল। তিনি অবহেলার একটা ভাব চোখে মুখে এনে বললেন, কষ্টে আছি তোকে কে বলল? সুখে আছি, বুঝলি। সংসারের টেনশন মাথায় নাই। রাতে যখন ইচ্ছা শুয়ে পড়লাম, আবার ইচ্ছা করল সারা রাত বসে রইলাম। কারো কিছু বলার নেই। ফ্রিডমের আনন্দের কাছে সব আনন্দ তুচ্ছ। এই বিষয়ে কোলরিজের একটা বিখ্যাত বাক্য আছে, মনে পড়লেই তোকে বলবো। আজকাল স্মৃতিশক্তি দুর্বল হয়ে গেছে। মুহিব ফট করে বলে বসল, বাবা, যমুনা মেয়েটা কোথায়, যার জন্যে তুমি আমাদের সবাইকে ফেলে রেখে চলে এলে? যে মেয়ের জন্যে তুমি এতটা করলে, সে তোমাকে এই অবস্থায় রেখে চলে গেল কেন? শামসুদ্দিন খুবই বিব্রত বোধ করছেন। ছোটবেলায় মুহিবের অভ্যাস ছিল বাবার বুকের উপর শুয়ে ঘুমানো। সেই ছেলে এমন কঠিন প্রশ্ন করছে। মুহিব বলল, তোমার জবাব দিতে ইচ্ছা না হলে জবাব দিও না। চা বানাও, চা খাই। শামসুদ্দিন চা বানালেন। ঘরে দুধ নেই, লিকার চা। তিনি ছেলের দিকে তাকিয়ে খুশি খুশি গলায় বললেন, আদা চা বানিয়ে দিলাম, খেয়ে দেখ, শরীর ঝরঝরে হয়ে যাবে। কোরআন শরীফে আদার রেফারেন্স আছে, এটা জানিস? না। আল্লাহ পাক বলেছেন, বেহেশতে তোমাকে দেওয়া হবে আদা মিশ্রিত পানীয়। আল্লাহ পাক আদা চায়ের কথাই বলেছেন কিনা কে জানে। বাবা, তোমার শরীর কিন্তু খুবই খারাপ করেছে। চোখ ফুলে গেছে, হাত পা ফুলে গেছে, শরীরে মনে হয় পানি এসেছে। বুড়ো বয়সে শরীরে পানি তো আসবেই। আমার তো তাও কম এসেছে। অনেকের এমন পানি আসে যে শরীরেই জোয়ার ভাটা হয়। হা 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 হা। মুহিব তাকিয়ে আছে। শামসুদ্দিন সাহেব হেসেই যাচ্ছেন। অনেক কষ্টে হাসি থামিয়ে বললেন, তোর বন্ধু বান্ধবরা কেমন আছে? কোন বন্ধুরা? ওই যে কিছু বেকার বন্ধুরা ক্লাবের মতো কি যেন করেছিস। ক্লাব ক্লাব কিছু না, মাঝে মাঝে একসঙ্গে বসা হয়। ওরা কেমন আছে? ভালো।
একজনকে নিয়ে এসেছিলি, শফিক নাম। জি। শফিক ভালো আছে? জি, ভালো আছে। অসাধারণ ছেলে। এমন ভালো ছেলে আমি জীবনে দেখিনি। কোন অর্থে ভালো ছেলে? সব অর্থে। তাকে একবার কথায় কথায় বলেছিলাম, ঢাকা শহরে ভালো ঘি পাওয়া যায় না, সবই ভেজাল। সে বলল, চাচাজি, আমি শেরপুর থেকে আসল সরে ভাজা ঘি এনে দেব। এই ধরনের কথার কথা তো সবাই বলে, কয়জন আর মনে রাখে? শফিক কিন্তু ঠিকই মনে রেখেছে। 1 কেজি ঘি এনে দিয়েছে। যেমন ঘ্রাণ, খেতেও তেমন সুস্বাদু। এখনো আছে, 1 চামচ খাবি? শুধু শুধু ঘি খাবো কেন? শুধু শুধু খাওয়া যায়, মাঝে মাঝে শরীর ভালো থাকে না, রান্নাবান্না করতে ইচ্ছা করে না। আমি কি করি, 2 চামচ ঘি আর 2 গ্লাস পানি খেয়ে শুয়ে পড়ি। দেব তোকে 1 চামচ? লবণের ছিটা দিয়ে খেয়ে দেখ, অবশ্যই ভালো লাগবে। দেব? মহিব বলল, দাও। মহিব ঘণ্টাখানেক সময় কাটিয়ে ঘর থেকে বের হলো। শামসুদ্দিন সাহেব ছেলেকে এগিয়ে দিতে গেলেন, নিজেই রিকশা ঠিক করলেন। দরদাম করে ভাড়া কমিয়ে ভাড়া দিয়ে দিলেন। রিকশা যখন চলতে শুরু করলো তখন হঠাৎ বললেন, মহিব দাঁড়া, তোর সঙ্গে রিকশায় করে কিছু দূর যাই। এই জার্নি বাই রিকশা। আমার খারাপ লাগে না, হাওয়া খেতে খেতে যাওয়া। শহরের বিষাক্ত হাওয়া, এইটাই যা সমস্যা। রিকশা চলছে। শামসুদ্দিন ছেলের পাশে বসে আছেন। একসময় ইতস্তত করে বললেন, তোর কি সিগারেট খাওয়ার অভ্যাস আছে? মুহিব বলল, না। শামসুদ্দিন সাহেব বললেন, যদি অভ্যাস থাকে তাহলে আমাকে লজ্জা করিস না। একটা বয়সের পর পুত্র হলো মিত্র বদাচারেত, অর্থাৎ মিত্র। তোর বন্ধুরা তোর কাছে যেমন, আমিও সেরকম। বুঝতে পারছিস? হুম। তোর বন্ধু শফিকের সঙ্গে তোর কি আজ দেখা হবে? হুম। দেখা হলে অবশ্যই বলবি তার দেয়া ঘি আমি খুব আরাম করে খেয়েছি। বলতে পারবি না? হুম। শফিকের মতো ছেলে বন্ধু হিসেবে পাওয়া ভাগ্যের কথা। হুম। আসলে বন্ধু পাওয়াই ভাগ্যের ব্যাপার। বন্ধুত্বের বিষয়ে কবি ইয়ার্সের কিছু লাইন আছে, অসাধারণ। Think where man's glory most beings and ends, and say, my glory was I had such friends. লাইন দুটা সুন্দর না? হুম। মুখস্থ করে ফেল। মুখস্থ করে ফেললে সময় অসময় বলতে পারবি। আরেকবার বলি, things where man's glory most beings and ends, and say, my glory was I had such friends. মিরপুর 2 নম্বরের 4 তলা ফ্ল্যাট বাড়ির ডান দিকের ফ্ল্যাটটায় D4, দরজার পাশের টবে কামিনী ফুলের বড় একটা গাছ। শফিক গত 1 সপ্তাহ ধরে বাস করছে। ফ্ল্যাটের মালিক শফিকের মেজ মামা আব্দুল গফুর। তিনি সপরিবারে আজমির শরীফে গিয়েছেন খাজা বাবার দোয়া নিতে। বিয়ের 15 বছর পরেও ছেলে মেয়ে হচ্ছে না। খাজা বাবার দরবার শরীফ থেকে স্বামী স্ত্রী হাতে সুতা বেঁধে আসবেন। সুতা বাঁধার পর ইন্ডিয়াতে ঘুরবেন, তাজমহল দেখবেন। তাদের 1 মাসের পরিকল্পনা। শফিকের দায়িত্ব হলো সে 1 মাস বাড়ির দেখাশোনা করবে, কামিনী ফুলের গাছে পানি দেবে। ভেতরের বারান্দায় টবে 5টা গোলাপ গাছ লাগানো হয়েছে। গোলাপ গাছে কলি দেখা দিলেই কাঁচি দিয়ে কলি কেটে ফেলবে। এতে নাকি পরবর্তীতে ফুল অনেক বড় হবে। আব্দুল গফুর সাহেব শফিকের হাতে বসার ঘর এবং রান্নাঘরের চাবি দিয়ে গেছেন। বাকি ঘরগুলি তালা বন্ধ করে গেছেন। শফিকে তিনি হাত খরচ হিসেবে 1000 টাকাও দিয়ে গেছেন। শফিক খুবই বিব্রত গলায় বলেছে, ছিচি মামা, টাকা দিতে হবে না, অসম্ভব, টাকা তুমি রাখো তো। শফিকের মামা বলেছেন, বেকার মানুষ, তোর টাকা লাগবে না, পকেট খরচ হিসেবে রেখে দে। আর শোন, 24 ঘন্টা বাড়িতে থাকতে হবে তা না, রাতে গিয়ে শুধু ঘুমালেই হবে। সোফাতে শুয়ে থাকবি, ফুল স্পিডে ফ্যান ছেড়ে দিলে মশা ধরবে না। মশার কয়েল জ্বালাবি না, নতুন কার্পেট কিনেছি, কার্পেট পুড়ে টুরে যেতে পারে। মশা কামড়ে খেয়ে ফেললেও আমি মশার কয়েল ধরাবো না, কয়েলের গন্ধে আমার মাথা ধরে যায়। রান্নাঘরে ঢুকে রান্নাবান্নার চেষ্টা যেন আবার করিস না, বেসিন নোংরা করে রাখবি, তোর মামি রাগ করবে। আমি খাওয়া দাওয়া করেই বাড়িতে ঢুকবো, তুমি মোটেও চিন্তা করবে না। বন্ধুবান্ধব জমিয়ে আড্ডা দিস না যেন। আরে না, রাত 8টা সাড়ে 8টার দিকে টুক করে বাড়িতে ঢুকবো, ভোরবেলা বের হয়ে আসবো। বন্ধুবান্ধবকে এই বাসার খবরই দেব না। সিগারেট খেয়ে তারা যেখানে সেখানে ছাই ফেলবে, দরকার কি? বের হয়ে আসার সময় ভালোমতো তালা দিবি। তালা লাগাবার পর ভালোমতো টেনে টেনে দেখবি ঠিকমতো লাগলো কিনা। অবশ্যই। ফুল গাছে পানি ঠিকমতো দিবি,
গোলাপ গাছগুলিতে একদিন পর পর কামিনী কাছে রোজ দিতে হবে। আজমিরে যাচ্ছি, তোর জন্য দোয়া করব। খাজা বাবার কাছ থেকে খালি হাতে কেউ ফিরে না। দেখবি বছর না ঘুরতেই চাকরি হবে ইনশাল্লাহ। 2-3 গজ সুতা নিয়ে এসো, নিজে পরব, বন্ধুবান্ধবকে দেব। প্রথম দিনেই সন্ধ্যার পর থেকে শফিকের বন্ধুবান্ধবরা জড়ো হতে শুরু করল। শফিক মাত্র 2জনকে খবর দিয়েছিল, সেই 2জন বাকিদের খবর দিয়েছে। রাত 9টার মধ্যে শফিকের 8 বন্ধু এসে উপস্থিত হয়ে গেল। বসার ঘর ছোট, 8 জনের আরাম করে বসা সম্ভব না। সোফা বের করে বারান্দায় নিয়ে যাওয়া হলো। এখন কার্পেটের উপর আরাম করে পা ছড়িয়ে বসে আড্ডা দেয়া যায়। শফিক বলল, রাত 11টার মধ্যে আড্ডা শেষ। 11টা বাজার 1 মিনিট পরে যেন আমি কাউকে দেখতে না পাই। এটা আমার অনুরোধ না, আদেশ। আরেকটা কথা, এখানে যতক্ষণ থাকবি ফিসফিস করে কথা বলবি। কথার শব্দ যেন 1-1.5 ফুটের বাইরে না যায়। শফিকের অতি ঘনিষ্ঠ বন্ধু ইয়াকুব বলল, ফিসফিস করে কথা বলতে হবে কেন? এটা ফ্ল্যাট বাড়ি, এখানে হইচই করা যাবে না, ঘটনা ঘটানো যাবে না। ইয়াকুব অবাক হয়ে বলল, এখানে তো কোনো ঘটনাই ঘটেনি, তুই রেগে যাচ্ছিস কেন? শফিক বলল, ঘটনা ঘটেনি, কিন্তু তোরা ঘটনা ঘটাবি, এই জন্যে অ্যাডভান্স রেগে যাচ্ছি। ইয়াকুব বলল, জগতের নিয়ম হলো প্রথমে কজ তারপর ইফেক্ট। তোর তো দেখি উল্টা, প্রথমে ইফেক্ট তারপর কজ। ঠিক আছে, এত চেঁচাচেতির দরকার নাই, আমরা চলে যাই। চলে যা, আমি কাউকে পায়ে ধরে সেধে আনিনি। ইয়াকুব বলল, তুই বরং এক কাজ কর, 3টা সিডাক্সিন ট্যাবলেট খেয়ে ঝিম ধরে সোফায় শুয়ে থাক, আমরা আড্ডা দিই। মামা হিল্লি দিল্লি করে বেড়াচ্ছে, তার ভয়ে তুই কেঁচোর অধম হয়ে গেলি। তোর সামনে এখন কেঁচো আলেকজান্ডার দি গ্রেট। বক্তৃতা দিবি না। আমরা থাকবো না, চলে যাব, স্ট্রেইট বল, হাঙ্কি পাঙ্কি না। চলে যেতে বলেছি। ভাব বাচ্চে কথা বলবি না, হয় ইয়েস কিংবা নো। তোদের থাকতে ইচ্ছা হলে থাকবি, চলে যেতে ইচ্ছা হলে চলে যাবি। এত কথার দরকার নেই, চলে যাচ্ছি। ঠিক আছে, চলে যা। রাত 11টার সময় দেখা গেল কেউই যায়নি, বরং আরও 2জন এসে যুক্ত হয়েছে। শফিককে সবচেয়ে আনন্দিত মনে হচ্ছে। সে চোখ বন্ধ করে তার অতি প্রিয় সঙ্গীত গাইছে, আমার পুতুলওয়ালা পুতুল বেঁচে যায়। শফিকের গানের গলা নেই, কেউ গান গাইলে সে বিরক্ত হয়, কিন্তু নিজে গভীর আবেগে ভুল তালে ভুল সুরে পুতুলওয়ালা গান গায়। তখন কেউ যদি কোরাসে অংশ নেয় সে অত্যন্ত আনন্দিত হয়। তাকে আনন্দ দেওয়ার জন্যে অনেকেই তার সঙ্গে গলা মেলায়। বড় একটা কাচের গ্লাসে বিশেষ এক ধরনের শরবত বানানো হয়েছে, তার রং ঘন কালো। বিশেষ ধরনের শরবত প্রস্তুতের কাজটা সবসময় করে মহসিন। জিনিসটা বানানো হয় গোপনে, তাতে কি কি মেশানো হয় তাও গোপন। অতি সামান্য জিনিস দিয়েও মহসিন অসামান্য জিনিস বানিয়ে ফেলতে পারে। খেতে স্বাদু হয়, তার চেয়ে বড় কথা অতি অল্পতেই নেশা হয়ে যায়। শরবতের দিকে তাকিয়ে ইয়াকুব বলল, রং দেখে মনে হচ্ছে মারাত্মক হয়েছে। এই ড্রিঙ্কের নাম দিলাম শ্রীকৃষ্ণ, শ্রীকৃষ্ণ শরবত। মহসিন বলল, ঠান্ডা না হলে খেয়ে মজা পাওয়া যাবে না। ঠান্ডা করার ব্যবস্থা করা যাচ্ছে না, কারণ শফিকের মামা ফ্রিজ তালা বন্ধ করে গেছেন। শফিকের নির্দেশে তার দিয়ে খুঁচিয়ে অতি দ্রুতই ফ্রিজ খুলে ফেলা গেল। জিনিস ডিপ ফ্রিজে ঠান্ডা করতে দেয়া হলো। ইয়াকুব বলল, শফিক, তোর মামার এই বাড়িতে এসি আছে? শফিক শঙ্কিত গলায় বলল, মামি শোবার ঘরে আছে, কেন? এসি ছেড়ে দিয়ে ওই ঘরে সবাই আড্ডা দিতাম। এসি ঘরের সুবিধা হলো হইচই হলেও দরজা জানলা টাইট করে বন্ধ থাকে, শব্দ বাইরে যায় না। শফিক বলল, অসম্ভব, মামা মামি শোবার ঘর খোলাই যাবে না, মামা যদি টের পায় আমাকে খুন করে ফেলবে। হারুন বলল, নিজের মায়ের আপন ভাই তোকে খুন করে ফেলবে কারণ তুই তার শোবার ঘরে কিছুক্ষণ বসেছিলি? কিছুক্ষণ তো তোরা বসবি না, একবার ঢুকলে ওইখানেই থাকবি। হারুন বলল, খুব ভালো মতো চিন্তা করে দেখ, মহসিন যে শরবত বানিয়েছে ওই শরবত খাবার পর অবশ্যই কিছু হইচই হবে, আশেপাশের ফ্ল্যাটের লোক জানবে, তোর মামার কাছে খবর পৌঁছে যাবে। তার চেয়ে কি এসি ঘরে বসা ভালো না? ওই ঘর তালা বন্ধ, আমার কাছে চাবি নেই। চাবি নেই, চাবির ব্যবস্থা হবে। ফ্রিজ যেভাবে খুলেছে ওই ঘরের দরজাও সেইভাবে খুলে যাবে, চিচিং ফাঁক। শফিক হতাশ গলায় বলল, যা ইচ্ছা কর, আসলে তোদের খবর দেয়াই ভুল হয়েছে, মিস্টেক অব দ্য সেঞ্চুরি। হারুন বলল, ভুল করবার জন্যই তো মানুষ হিসেবে আমাদের জন্ম হয়েছে। আল্লাহ পাক চাচ্ছেন আমরা ভুল করি, এই জন্যেই আমাদের মানুষ বানিয়ে পাঠিয়েছেন। তিনি যদি চাইতেন আমরা শুদ্ধ করি তাহলে আমাদের ফেরেশতা বানিয়ে পাঠাতেন, আমাদের ভুল করার কোনো উপায় থাকতো না। মহসিন বলল, ফেরেশতাও ভুল করে,
শয়তান ফেরেশতা ছিল, সে ভুল করেছে, ভুলিয়ে ভালিয়ে গন্ধম খাইয়েছে, যার ফলে স্বর্গ থেকে পতন। এখন আমরা হা চাকরি করছি। হারুন বলল, শয়তান ফেরেশতা ছিল তোকে কে বলেছে? শয়তান ছিল জিন। মহসিন বলল, শয়তান জিন ছিল এই খবর তোকে কে দিয়েছে? শয়তান এসে তোকে দিয়ে গিয়েছে? সারা জীবন শুনে এসেছি শয়তান ছিল ফেরেশতা, আদমকে সেজদা না করায় সে অভিশপ্ত, আর আজ তুই জিনের থিওরি নিয়ে এসেছিস। ১০০ টাকা বাজি শয়তান ফেরেশতা, ১০০০ টাকা বাজি শয়তান ফেরেশতা। ১০০০ টাকা তোর কাছে আছে, তুই হাজারপতি কবে থেকে? ১০০০ টাকা সঙ্গে নাই, তাই বলে ১০০০ টাকা জোগাড় করতে পারবো না? আমি পথের ফকির? জোগাড় করতে পারলে তো ভালোই, আয় ১০০০ টাকা বাজি। অবশ্যই। মহসিন গম্ভীর গলায় বলল, আজ রাতের মধ্যেই ফয়সালা হবে। তুই যদি ১০০০ টাকা দিতে না পারিস তাহলে তুই ন্যাংটো হয়ে ৪ তলা থেকে সিঁড়ি বেয়ে ১ তলার দারোয়ানের ঘর পর্যন্ত যাবি। দারোয়ানকে ঘুম থেকে ডেকে তুলে বলবি, হ্যালো মিস্টার, তারপর আবার ফিরে আসবি। মহসিনের হাত কাঁপছে, রেগে গেলে তার হাত কাঁপে। হারুন শান্ত গলায় বলল, ওকে, তুই হারলে তোকেও এই কাজ করতে হবে, তোকেও গিয়ে দারোয়ানকে হ্যালো মিস্টার বলতে হবে। বলবো, আমার কোনো সমস্যা নেই, নো প্রবলেম, আমি রাজি। আন্ডারওয়্যার পরে দৌড় দিলে হবে না, ন্যাংটা মানে ন্যাংটা, পুরো ন্যাংটা বাবা, ভোম ভোম, ন্যাংটা কুমার। ওকে, ন্যাংটা কুমার। এসি খোলা হয়েছে, হাই কুলে দিয়ে ঘর ঠান্ডা করে ফেলা হয়েছে। মহসিনের বিশেষ শরবত সবাই ২ কাপ করে খেয়েছে। জিনিসটার স্বাদ টক মিষ্টি। শফিক বলল, টেস্ট তো মারাত্মক হয়েছে, এর মধ্যে আছে কি? মহসিন বলল, আছে কি তা দিয়ে দরকার কি, অ্যাকশন হচ্ছে কিনা বল। শফিক বলল, অ্যাকশন হচ্ছে না, খেতে মজা লাগছে, কিন্তু নো অ্যাকশন। খাওয়ার সঙ্গে সঙ্গে তো অ্যাকশন হবে না, সময় লাগবে। হারুন খাটে উঠে বসেছে, তার কোলে টেলিফোন। শয়তান ফেরেশতা নাকি জিন, এই সমস্যা সমাধানের জন্য সে নানান জায়গায় চেষ্টা চালাচ্ছে। সে এতই ব্যস্ত যে মহসিনের শরবত খাবার প্রতিও তার আগ্রহ নেই। হারুন বলল, রাতে ডিনারের কোনো ব্যবস্থা আছে? শফিক বলল, না। হারুন বলল, চান্দা তুলে কাউকে পাঠা, নান রুটি আর শিক কাবাব নিয়ে আসুক, পার হেড একটা শিক আর একটা নান। আমার পকেটে ১০ টাকা আছে, আমি দিয়ে দিলাম, এই আমার সম্বল। মহসিন বলল, ১০ টাকা সম্বল আর তুই ১০০০ টাকা বাজি ধরেছিস? হারুন বলল, বাজিতে তুই যদি জিতে যাস, হয় তোকে ১০০০ টাকা দেব, আর নয়তো এখান থেকে ন্যাংটো হয়ে বাসায় ফিরব। রাত ১:১০, পুরো দল ঝিমুচ্ছে। শিক কাবাব এবং নান রুটি এসেছে। কেউ কিছু মুখে দেয়নি, শুধু হারুন একাই ৫টা শিক এবং ৩টা নান রুটি খেয়ে ফেলেছে। শফিকের অবস্থা খুব খারাপ, সে ৫-১০ মিনিট করে ঘুমাচ্ছে, আবার জেগে উঠছে, তার চোখ গাঢ় লাল। শয়তান ফেরেশতা না জিন, এই সমস্যার সমাধান হয়ে গেছে। শয়তান জিন। বাজির শর্ত অনুসারে মহসিন ন্যাংটো হয়ে দারোয়ানের কাছে যেতে এবং ফিরে আসতে রাজি হয়েছে। হারুন দয়াপরবশ হয়ে বলেছে, যা, মাফ করে দিলাম, ন্যাংটো হওয়ার দরকার নেই। শফিক হুঙ্কার দিয়ে উঠেছে, অবশ্যই দরকার আছে, তার উচিত শিক্ষা হতে হবে, না জেনে তর্ক করে, না জেনে বাজি ধরে। হারুন বলল, এই কাজটা করলে ফ্ল্যাট বাড়িতে জানাজানি হবে, তোর মামার কানে যাবে, তোরই অসুবিধা। হোক অসুবিধা, আমি কি মামাকে কেয়ার করি? হুইজ মামা? সাবের চাদর গায়ে দিয়ে কোলবালিশ বগলে নিয়ে শুয়েছিল, তার চোখ বন্ধ। এই দলে তার নাম নীরব ঘাতক। সে কখনোই কোনো কথা বলে না, হঠাৎ হঠাৎ দু একটা এমন কথা বলে যে পুরো দলের মুড বদলে যায়। সাবের চোখ না মেলেই বলল, হুইজ ম্যামে, ম্যামে। বারুদে আগুন পড়ার মতো হলো, সবাই বলা শুরু করল, ম্যামে, ম্যামে। তারা কিছুক্ষণ ম্যামে করে, তারপর হো হো করে হাসে, আবারও ম্যামে করে, আবারও হাসে। রাত ২টার দিকে তাদের হাসি বন্ধ হলো। মহসিনকে পাঠানো হলো বাজির শর্ত পূরণের জন্যে। মহসিন নির্বিকার ভঙ্গিতেই কাপড় খুলে সিঁড়ি দিয়ে হেঁটে নিচে গেল। রাত ৮টা। শফিক বসার ঘরের মেঝেতে পা ছড়িয়ে বসে আছে। আজ সারাটা দিন তার ঘুমে ঘুমে কেটেছে। মাঝে কয়েকবার ঘুম ভেঙেছে, তাও অল্প সময়ের জন্যে। একবার ঘুম ভাঙল সকাল ১১টায়। সে রেস্টুরেন্ট থেকে হাফ প্লেট তেহারি খেয়ে এসে আবার ঘুমিয়ে পড়ল। সেই ঘুম ভাঙল বিকাল ৩টায়। রেস্টুরেন্টে গেল, পরোটার গোশত খেয়ে সন্ধ্যা ৬টা পর্যন্ত ঘুমালো। ঘুম ভাঙল টেলিফোনের শব্দে। দিল্লি থেকে শফিকের মামা টেলিফোন করেছেন, তার গলা থমথম করছে।
শফিক মামার থমথমে গলা অগ্রাহ্য করে আনন্দিত স্বরে বলল, কেমন আছো মামা? বেড়ানো কেমন হচ্ছে? তাজমহল দেখেছ? শফিকের মামা বললেন, বাসায় তুই ছাড়া আর কে কে আছে? শফিক অবাক হয়ে বলল, আমি আছি, আর কে থাকবে? জুতিয়ে তোর আমি পিঠের ছাল তুলে ফেলব। শফিক বিস্মিত হবার ভঙ্গি করে বলল, এইসব তুমি কি বলছো মামা? ঘটনা কি? চুপ শুয়োর, বদমাইশের বদমাইশ। মামা, আমি তো কিছুই বুঝতে পারছি না। কেউ কি তোমার কাছে কিছু লাগিয়েছে? শাট আপ, হারামি। কি আশ্চর্য, বলবে তো কি হয়েছে? আমি খবরাখবর নেয়ার জন্য আরজু সাহেবের বাসায় টেলিফোন করেছি। কি বলেছেন আরজু সাহেব? উল্টাপাল্টা কিছু বলেছেন? মাই গড, মানুষকে বিশ্বাস করা মুশকিল। ওনার সঙ্গে একবার আমার দেখা হয়েছিল সিঁড়িতে। আমার তো মনে হলো খুবই ভদ্র মানুষ। তুই অস্বীকার করতে চাস বন্ধুবান্ধব নিয়ে আমার বাড়িতে মচ্ছব বসাসনি? হইচই চেঁচামেচি ড্রাগ খাওয়াখাওয়ি করিসনি? সবাই মিলে ন্যাংটো হয়ে সিঁড়ি দিয়ে ওঠানামা করিসনি? শফিক মধুর স্বরে বলল, মামা, তুমি রাগের মাথায় কি বলছ নিজেই বুঝতে পারছো না। তোমার রাগ কমানোর জন্য স্বীকার করলাম তুমি যা বলছো সবই সত্যি। তারপরেও আমার একটা কথা শুনবে? প্লিজ মামা, প্লিজ। তোর আর কি কথা থাকতে পারে? মামা শোনো, আমার বন্ধুবান্ধব সবাই ভদ্র ঘরের ছেলে, শিক্ষিত ছেলে। এমন একজনও নেই যে এমএ পাশ করেনি। আমাদের সমস্যা একটাই, আমরা কোনো চাকরি পাচ্ছি না। আমরা খুবই মন খারাপ করে থাকি। মাঝে মধ্যে একসঙ্গে হই। চাকরির কোনো লাইন পাওয়া যায় কিনা এই নিয়ে আলাপ আলোচনা করি। আমাদের বয়সী যুবকদের সবাই সন্দেহের চোখে দেখে বলেই কয়েকজন একত্র হলেই মনে করে কিছু করছি, ড্রাগ নিচ্ছি বা মদ খাচ্ছি। চুপ, চুপ, মিথ্যুক কোথাকার। ঠিক আছে মামা, তর্কের খাতিরে স্বীকার করলাম আমরা খারাপ, খুবই খারাপ। তোমার বাসায় বসে মদফদ খাচ্ছিলাম। এখন তুমি বলো মামা, আমরা যত খারাপই হই, আমাদের পক্ষে কি সম্ভব ন্যাংটো হয়ে সিঁড়ি বেয়ে ওঠানামা করা? এটা কি কোনো লজিকে পড়ে? আরজু সাহেব মিথ্যা কথা বলেছেন? এই কথাটা উনি কেন বলছেন মামা আমি সত্যি জানি না। তবে আমি ওনাকে জিজ্ঞেস করব। তুমি টেলিফোন রেখে দিলেই আমি তাকে গিয়ে জিজ্ঞেস করব। তোকে কিচ্ছু জিজ্ঞেস করতে হবে না। তুই এক্ষুনি আমার বাড়ি ছেড়ে চলে যা। এক্ষুনি, এই মুহূর্তে। এখন চলে যাব? হ্যাঁ, এখন যাবি। আমি টেলিফোন রাখবো আর তুই বাসায় তালা লাগিয়ে বের হবি। মামা, চাবিটা কি আরজু সাহেবকে দিয়ে যাব? হ্যাঁ, দিয়ে যা। আমি ঢাকায় এসে তোর বদমাইশি বের করছি। উল্টোটাও হতে পারে মামা। দেখা যাবে তুমি লজ্জিত হয়ে আমার কাছে গেলে, বললে ভুল হয়েছে, কিছু মনে করিস না, রাগের মাথায় তোকে অনেক আজে বাজে গালি দিয়েছি। শাট আপ, এক্ষুনি যা, আরজু সাহেবকে চাবি দিয়ে আয়। যাচ্ছি। মামা তুমি ভালো থেকো, মামিকে আমার সালাম দিও। কুতুব মিনার দেখে আসতে ভুল করো না। অনেকেই তাজমহল দেখে চলে আসে, কুতুব মিনার দেখে না। শফিকের কথা শেষ হবার আগেই তার মামা টেলিফোন রেখে দিলেন। শফিক মুখ ভোঁতা করে বসে রইল। এই মুহূর্তে একটা সিগারেট দরকার। তার সঙ্গে সিগারেট নেই। দোকানে গিয়ে সিগারেট কিনতে ইচ্ছা হচ্ছে না। বন্ধুবান্ধবদের আসার সময় হয়ে গেছে। যে কেউ একজন এলেই সিগারেটের সমস্যা সমাধান হয়ে যাবে। শুধু সাবের এবং মহসিন হলে সমস্যার সমাধান হবে না। এই দুইজন সিগারেট খায় না। মুহিব এলেও হবে না। মুহিব সিগারেট খায় না। মুহিব হাবিজাবি কিছুই খায় না। গল্প উপন্যাসের ভালো ছেলে। এদের চেহারা হয় রাজপুত্রের মতো। এদের চরিত্রে কোনো ত্রুটি থাকে না। অত্যন্ত রূপবতী কোনো মেয়ের সঙ্গে এদের প্রণয় হয়। এরা পরীক্ষায় ফার্স্ট সেকেন্ড হয়। এদের চাকরি পেতেও কোনো সমস্যা হয় না। ফর্মুলাতে মুহিব খুব ভালো মতোই পড়ে। শুধু একটা জায়গায় ফর্মুলা মিলছে না। অনেক ঘোরাঘুরি করেও বেচারা চাকরি পাচ্ছে না। মনে হচ্ছে তাকে সোনারূপার পানি দিয়ে ধোয়াতে হবে। সোনারূপার পানি দিয়ে ধোয়ালে দোষ কাটা যায়। সাবের, মুহিব, মহসিন এই তিনজনের যে কেউ এলে তাৎক্ষণিকভাবে সিগারেট পাওয়া যাবে না। সিগারেট কেনার জন্যে এদের আবার নিচে পাঠাতে হবে। মারফিজ ল বলছে আজ এরাই প্রথমে আসবে। মারফিজ ল খুবই মজার সূত্র। এই সূত্র বলে, গাদা করে রাখা বইয়ের ভেতর কেউ যদি কোনো একটা বিশেষ বই খোঁজে, তাহলে সেই বইটা থাকবে সবার নিচে। সে যদি বুদ্ধি করে নিচ থেকে বইটা খুঁজতে শুরু করে, তাহলে বইটা থাকবে সবার উপরে। শফিক চোখ বন্ধ করে মনে মনে বলল, আল্লাহ পাক, তুমি দয়া করে সবার প্রথম সাবের, মুহিব কিংবা মহসিন এই তিনজনের একজনকে আমার কাছে পাঠাও গো দয়াময়। তুমি দয়ার সাগর, তোমার কাছে এটা কোনো ব্যাপারই না। শফিক এই প্রার্থনা করল কারণ সে দেখেছে
আল্লাহর কাছে সে যেটা চায় তার উল্টোটা হয়। যেহেতু সাবের, মুহিব কিংবা মহসিনকে চাওয়া হয়েছে, এই ৩ জন আসবে না, অন্য যে কেউ আসবে। তাৎক্ষণিকভাবে সিগারেট সমস্যার সমাধান হবে। আজ শফিকের দোয়া আল্লাহ ঠিকঠাক মতো শুনলেন। সবার প্রথম মুহিব এসে উপস্থিত হল। মুহিব এই আড্ডার সর্বকনিষ্ঠ সদস্য। শফিক তাকে বিশেষ স্নেহ করে। মুহিব গত ৩ দিনের আসরে অনুপস্থিত। আজ তাকে দেখে শফিকের ভালো লাগছে। তবু সে বিরক্তি চাপতে পারছে না। শফিক বলল, মুহিব, তুই চট করে নিচে যা তো, আমার জন্য ১ প্যাকেট সিগারেট নিয়ে আয়। টাকা নিয়ে যা, যাবি আর আসবি। মুহিব কিছু বলল না। পলিথিনের ব্যাগে মোড়া ১ প্যাকেট সিগারেট বের করে এগিয়ে দিল। শফিক বিস্মিত হয়ে বলল, ব্যাপার কি, সিগারেট ধরেছিস? মুহিব বলল, না, আপনার জন্য এনেছি। সিগারেট এনেছিস কেন? কারণ কি? ভালো খবর আছে? জি। চাকরি পেয়েছিস? জি। অ্যাপয়েন্টমেন্ট লেটার সাথে আছে? আছে। দেখি কি ব্যাপার। শফিক গভীর মনোযোগে অ্যাপয়েন্টমেন্ট লেটার পড়ল। আনন্দিত গলায় বলল, চাকরি তো খুবই ভালো পেয়েছিস। মুহিব চুপ করে রইল। শফিক বলল, আজ আর কাউকে কিছু বলিস না, সবাই মন খারাপ করবে, চেপে যা। মুহিব হ্যাঁ সূচক মাথা নাড়ল। শফিক বলল, আগামীকাল কোনো এক সময় সবাইকে তোর খবরটা দেব। তুই কিন্তু আর আড্ডায় আসবি না, বুঝেছিস? তুই তোর মতো থাকবি, নতুন বন্ধুবান্ধব তৈরি করবি। বাসার সবাই খুশি? বাসায় কাউকে বলিনি। কেন? ইচ্ছা করল না। ইচ্ছা করল না কেন? আচ্ছা থাক, ইচ্ছা না করলে বলতে হবে না। কারো উপর এখন রাগ রাখবি না, মন দিয়ে চাকরি করবি। মামার টেলিফোন পেয়ে মনটা অত্যন্ত খারাপ হয়ে গিয়েছিল। এখন তোর চাকরির খবর শুনে মনের কিছুটা রিপেয়ারিং হয়েছে। হাবিজাবি কিছু খেতে পারলে ফুল রিপেয়ারিং হয়ে যাবে। মুহিব বলল, আজকের হাবিজাবির খরচ আমি দেব। তুই দিলে সবাই সন্দেহ করবে। টাকা আমার কাছে দে। কত দিবি? ১,০০০ টাকা সঙ্গে আছে। দেখি দে টাকাটা। অন্য সবার কাছ থেকে চাঁদা তুলে আজ না হয় কিছু ভালো হাবিজাবি খাই। গতকাল মহসিন এমন এক জিনিস বানিয়ে দিয়েছে যে ঘুমায় কুল পাই না। মনে হয় আফিম টাফিম মিশিয়েছে। মহসিনের এক্সপেরিমেন্ট বন্ধ করতে হবে। কোনোদিন দেখা যাবে সবাই মরে পড়ে আছি। আজ রাতে কি তোকে বাসায় ফিরতে হবে? না ফিরলেও চলে। তাহলে আজ রাতে থেকে যা। বাসায় যদি দুশ্চিন্তা করে একটা টেলিফোন করে দে। আজ রাতটা সবাই মিলে হইচই করে কাটাই। কারণ অদ্য শেষ রজনী। শেষ রজনী কেন? এই বাড়িতে শেষ রজনী। মামা গেট আউট করে দিয়েছে। খুবই খারাপ ব্যবহারও করেছে। কুৎসিত গালাগালি। আমি আপন ভাগ্নে সেই দিকে খেয়াল নেই। কুত্তার বাচ্চা সুরের বাচ্চা বলে যাচ্ছে। এর ফল মামাকে ভোগ করতে হবে। মামা হোক চাচা হোক, সস্তায় পার পাবে কেন? আপনি কি করবেন? অনেকগুলি প্ল্যান মাথার ভেতর আছে। কোন প্ল্যান এক্সিকিউট করব বুঝতে পারছি না। দেখি সবাই আসুক, সবার সাথে আলোচনা করে দেখি। একা একা ডিসিশন নেওয়া ঠিক হবে না। রাত ৯:২৫। এমন কিছু রাত না, কিন্তু আসর জমে গেছে। ঝড় বৃষ্টির কারণে সবাই আগে ভাগে এসে পড়েছে। ২ দফা হাবিজাবি খাওয়া হয়েছে। সবাই উৎফুল্ল এবং সামান্য উত্তেজিত। তবে অন্য দিনের মতো কারো গলায় চড়ছে না। সবাই কথা বলছে নিচু গলায়। আজ আবহাওয়া শীতল। সবার খানিকটা শীত করছে। তারপরেও এসি চলছে। ঘর ক্রমেই ঠান্ডা হচ্ছে। আজকের আলোচনার বিষয়বস্তু শফিকের মামাকে, ইতিমধ্যে তার নাম হয়েছে আজমির মামা, কি শাস্তি দেয়া যায়। অনেকগুলি প্রস্তাব এসেছে। প্রথম প্রস্তাব, দামি দামি সমস্ত ইলেকট্রনিক জিনিসপত্র নষ্ট করে দেয়া। এসি, টিভি, ফ্রিজ, মিউজিক সিস্টেম। শফিক এই প্রস্তাবে রাজি হয়নি। সে বলেছে, মামা খুবই কৃপণ মানুষ। এই জিনিসগুলি তার সন্তানের মতো। নিজের কোনো সন্তান নেই বলে এইগুলিকে তিনি সন্তানের চেয়েও বেশি স্নেহ করেন। এদের ক্ষতি হলে তিনি হার্টফেল করে মারা যাবেন। তাকে শাস্তি দিতে হলে মানসিক শাস্তির লাইন ধরতে হবে। তখন প্রস্তাব হল নীরবঘাতক সাবেরের প্রস্তাব। গরু ছাগলের রক্ত এনে শোবার ঘরে রক্ত দিয়ে মাখামাখি করে রাখা হোক। রক্তমাখা একটা ছুরি রেখে দেয়া হবে। রক্ত শুকিয়ে জমে থাকবে। বিছানার চাদরেও রক্ত মাখানো থাকবে। সব থাকবে লণ্ডভণ্ড। ভদকার একটা বোতল ভেঙে সব দিকে কাঁচ ছড়িয়ে রাখা হবে, যাতে এই ঘরে ঢুকেই মনে হবে এখানে একটা হত্যাকাণ্ড হয়েছে। তখন আজমির মামার বিচি আসল জায়গা ছেড়ে কপালে উঠে যাবে। প্রস্তাব সবার পছন্দ হলো। শুধু মহসিন বলল, আজমির মামা যদি থানা পুলিশ করেন তখন কি হবে? পুলিশ তো আমাদের খোঁজ করবে। শফিক বলল, খোঁজ করলে করবে। আমরা তো কাউকে খুন করিনি, আমাদের সমস্যা কি? ২-১ দিন যদি থানাতে থাকতে হয় থাকলাম।
রেজা বলল, রক্ত এনে কখন ফেলা হবে? সাবের বলল, এখন ফেলা হবে। কাল ভোরে তো আমি চলে যাচ্ছি, আজমির মামার বাসায় আর আসবো না। রেজা বলল, রক্ত কে আনবে? হারুন বলল, আমি আনব। আমাদের বাসার কাছে ৭ মসজিদ রোডে কসাই আছে, আমার পরিচিত। দুলাভাইয়ের কুকুরের জন্য তার কাছ থেকে প্রায়ই মাংসের ছোবড়া কিনি, মাঝে মাঝে রক্ত কেনা হয়। শফিক বলল, তাহলে দেরি করছিস কেন, চলে যা, পরে দেখা যাবে কসাই চলে গেছে। কসাই চলে গেলে নিউ মার্কেট থেকে নিয়ে আসবো, রক্ত নিয়ে দুশ্চিন্তা করতে হবে না। দেখি আমাকে ভর্তি করে 1 গ্লাস হাবিজাবি দাও, গাঁজা থাকলে ভালো হতো, আমার কাছে খুবই এক্সাইটিং লাগছে, এর মধ্যে গাঁজার বাতাস পড়লে। শফিক বলল, একজন কেউ গাঁজা নিয়ে আসো, আজ একটা বিশেষ দিন, আমাদের মধ্যে একজন চাকরি পেয়েছে, একজন মেম্বার আমরা হারাতে যাচ্ছি, সেই উপলক্ষে একই সঙ্গে আনন্দ এবং নিরানন্দ পার্টি, গাঁজা ছাড়া এই পার্টি হবে কিভাবে? হারুন বিস্মিত গলায় বলল, কে চাকরি পেয়েছে? শফিক বলল, চাকরি কে পেয়েছে সেটা তো আমি আজ বলবো না। হারুন বলল, তুই না তো? শফিক বলল, আমি না। আল্লাহর কসম বল। আল্লাহর কসম বলতে পারবো না, তবে আমি না। হারুন বলল, তোর ভাবভঙ্গি, কথাবার্তার ধরন ধারণ সবই অন্যরকম লাগছে, আমার তো ধারণা তুই চাকরি পেয়েছিস। শফিক বলল, আমি চাকরি পেয়েছি এটাও বলবো না, আবার চাকরি পাইনি এটাও বলবো না, এই বিষয়ে আজ কোনো ডিক্লারেশন দেয়া হবে না। কথা বলে সবাই সময় নষ্ট করছে কেন, এই ব্যাপারটা বুঝতে পারছি না। রক্ত কই, গাঁজা কই? রাত 11টার ভেতর গরুর রক্ত দিয়ে ঘর মাখামাখি করে ফেলা হলো। রক্তের মধ্যে একটা মাছ কাটা বটি ডুবিয়ে রাখা হলো। ভয়াবহ অবস্থা। মহসিন মিনমিনে গলায় বলল, সর্বনাশ, দেখে তো আমার নিজেরই ভয় লাগছে, শরীর ঝিমঝিম করছে। হারুন বলল, বোতল ভেঙে দেওয়ার দরকার নেই, এমনিতেই যথেষ্ট হয়েছে, জিনিসপত্র বেশি থাকলে ফেক মনে হতে পারে, কোনো কিছুই ওভারডু করতে নেই। ইয়াকুব বলল, একটা ছবি তুলে রাখা দরকার, জিনিসটা যে এত ইন্টারেস্টিং হবে আগে বুঝতে পারিনি, আগে বুঝতে পারলে বাসা থেকে ক্যামেরা নিয়ে আসতাম। আজমির মামার খবর আছে, মামার বিচে শুধু যে কপালে উঠে থেমে থাকবে তা না, মাথা পুড়ে বের হয়ে যাবে। নীরব ঘাতক সাবের বলল, আমরা শুধু আজমির মামাকে শাস্তি দেওয়ার কথা ভাবছি, আসল যে লোককে শাস্তি দেওয়া উচিত তার কথা ভাবছি না, মূল অপরাধী শাস্তি পাচ্ছে না। শফিক বলল, কার কথা বলছিস? আরজু সাহেবের কথা বলছি, ওনার কারণেই তো এই অবস্থা, আজ আমরা আশ্রয়হারা, গৃহহারা, আজ আমরা পথহারা পাখি। শফিক বলল, কথা সত্যি, উনাকে কি শাস্তি দেয়া যায়? সাবের বলল, উনাকে ডেকে নিয়ে এসে এই ঘর দেখিয়ে দিই, তাতেই ওনার খবর হয়ে যাবে, তারপর ওনাকে বলি, ডিয়ার স্যার, আপনি খবর দিয়েছেন আমরা সবাই নাকি ন্যাংটো হয়ে সিঁড়ি দিয়ে উঠানামা করেছি, কাজটা তো ঠিক করেননি, আমরা সামান্য রাগ করেছি, এখন আপনি যদি স্যার দয়া করে একবার শুধু ন্যাংটো হয়ে সিঁড়ি দিয়ে উঠানামা করেন, তাহলে আমাদের রাগটা কমে, আমরা আবার রেগে গেলে ভয়ঙ্কর হয়ে যাই। সাবেরের কথা শেষ হবার পর দলের সবাই কিছুক্ষণের জন্য নীরব হয়ে গেল। নীরবতা ভঙ্গ করে ইয়াকুব বলল, অসাধারণ আইডিয়া, একবিংশ শতাব্দীর শ্রেষ্ঠ আইডিয়া, আমার হাতে নোবেল পুরস্কার থাকলে আইডিয়ার জন্য সাবেরকে নোবেল পুরস্কার দিয়ে দিতাম। হারুন বলল, আরজু সাহেবকে এখানে কে ডেকে আনবে, ঘণ্টা কে বাঁধবে? শফিক বলল, এটা কোনো ব্যাপার না, মুহিব যাবে, মুহিবের রাজপুত্রের মতো চেহারা, সে যা বলে সবাই তা বিশ্বাস করে, মুহিব ওনাকে বলবে যে আমরা তার হাতে বাড়ির চাবিটা দিতে চাই, চাবি দেওয়ার আগে ঘরগুলি খুলে ওনাকে দেখিয়ে বুঝিয়ে দিতে চাই যে সব ঠিক আছে। কিরে মুহিব, তুই গুছিয়ে সুন্দর করে বলতে পারবি না? মুহিব বলল, পারব। শফিক বলল, মুহিবকে পাঠানোর সবচেয়ে বড় সুবিধা হলো ওর মুখে কোনো হাবিজাবির গন্ধ নেই, আমি নিজেই যেতাম, কিন্তু আমার মুখ থেকে ভক ভক করে হাবিজাবির গন্ধ বের হচ্ছে। মুহিব বলল, কোনো অসুবিধা নেই, আমি যাচ্ছি। ইয়াকুব বলল, ঘুমিয়ে পড়লে ঘুম থেকে ডেকে তুলবি। শুনছিলেন হুমায়ুন আহমেদের উপন্যাস উড়াল পঙ্খী, পড়ছিলাম এর দ্বিতীয় পর্ব। উপন্যাসটি আপনাদের কাছে কেমন লাগছে তা অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানাতে পারেন। ভালো লাগলে একটি লাইক করবেন, চাইলে শেয়ার করে অন্যকে শোনার সুযোগ করে দিতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং গল্পতরুর সঙ্গেই থাকবেন। ধন্যবাদ।